আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা, আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। আগ্রাসন নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে না বলতে প্রধানমন্ত্রীর তাগিদ। ব্যাংককের সম্মেলনে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। চলমান তাপপ্রবাহে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি। তীব্র গরমে ঝরে যাচ্ছে আম লিচুর গুটি। উপজেলা নির্বাচনে সহিংসতা রোধে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে সিইসির নির্দেশ। যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করার ঘোষণা। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 9ম সিজনের সমাপনী শুক্রবার। 11 ক্যাটাগরিতে সেরাদের দেওয়া হবে পুরস্কার। এবং নানা রঙের পাখির ডাকে প্রাণবন্ত প্রকৃতি। আবাসস্থল ধ্বংস হয়, বিলুপ্তির পথে দেশের অনেক প্রজাতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে দেয়া ভাষণে বাংলাদেশের সরকার প্রধান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নিউ এজেন্ডা ফর পিসকে সমর্থন করে। ভাষণে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি, সে প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিজের অভিজ্ঞতায় যুদ্ধ ও শরণার্থী জীবন নিয়ে আবেগঘন বক্তৃতায় প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। The preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferers. I call upon the world leaders to stop the war. মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পাশাপাশি মিয়ানমারে চলমান অস্থিরতা নিরসনে বিশ্ব নেতাদের পদক্ষেপ নিতে বলেন শেখ হাসিনা। In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. পরে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিদা সালসিয়ান আলী জাবানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন করেন বাংলাদেশ স্টল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই।
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণ এবং রানী সুথিদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন থাই রাজপ্রাসাদে যান বাংলাদেশের সরকার প্রধান। সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের রাজা ও রানী। সাক্ষাতে তাঁরা একে অপরের খোঁজ খবর নেন। রাজা ও রানীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও থাইল্যান্ডের রাজা। আগামী ৩ দিন আবারও সারা দেশে তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। এর আগে এ মাসে ৩ দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেয়া হয় ১৯ এপ্রিল। তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করলেও ঠেকাতে পারছে না। ফলে এই মৌসুমে আম লিচুতে লোকসানের আশঙ্কা করছে চাষি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে মেহেরপুর জেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে আম লিচুর বাগান আছে। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। আম ও লিচুর জন্য ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয়। এখন মেহেরপুর এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে। তাই স্বাভাবিকভাবে গুটি ঝরে যাচ্ছে এবং কিছু গুটি ফেটেও যাচ্ছে। এখানে আম এবারটা মোকল কম ছিল, তারপরে যা এসেছিল মেঘাটা পানি হইলে খরান অতিরিক্ত তাপের জন্য সব কেটে গেল। নিচু আম একই অবস্থা। নিচুর এটা চরম ময়লা এলো, বুঝলেন? আমের ময়লা তো আসেনি, কিন্তু এই প্রচন্ড খরার কারণে সব ঝরে গেল। চাষিরা জানান গতবারের তুলনায় এবার আমের গুটি এসছে 50 ভাগ, তবে লিচুর গুটি এসছে ভালো, কিন্তু প্রচণ্ড রোদে গুটি ঝরে যাচ্ছে। আমাদের মেহেরপুর জেলার 10% আম আছে, আম তাপমাত্রা কেটে গেছে। আর লিচু আপনার এখানে দেখতেই পাচ্ছেন, লিচু এখানটায় 100%-এর ভিতরে লিচু আপনার 50% কেটে গেছে। তাপমাত্রা লিচু পড়ে যাইছি, সেচ দিয়ে ঠাকানো যাইছে না। আম লিচুর গুটি ঝরা সহ রোগবালাই প্রতিরোধে মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে রিং আকারে গাছে গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং সময় হলে ফুড পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি। বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেও গুটি ঝরা রোধ করতে না পারায় চাষিরা আরও কার্যকর সহযোগিতা চাইছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থায়নে গুরুত্ব আরোপ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রাজধানীতে জাতিসংঘের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপোর সমাপনী দিনে এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। অভিযোজন নিশ্চিতে আঞ্চলিক সহায়তা জোরদারের পাশাপাশি নারী ও তরুণ প্রজন্মের কার্যকর সম্পৃক্ততার বিকল্প নেই বলে মত দেন তারা। আলিমুল রাজের রিপোর্ট। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের প্রশ্নে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন সংকট থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগের বাস্তবতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো 2024-এর আয়োজন। 4 দিনের আয়োজনে তুলে ধরা হয় অভিযোজন নিশ্চিতে বিভিন্ন দেশের পরিকল্পনা ও উদ্যোগ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বিনিময় করা হয় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সম্মেলনে নির্ধারিত বিষয়ে প্যানেল ডিসকাশন ও টেকনিক্যাল সেশনে উঠে আসে কৃষি, খাদ্য নিরাপত্তা, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এবং করণীয়। NAPS will join the vast array of national plans that
in by themselves. They're not static. They're part of a process that underpins their development. So the moment you submit your plan, work does not stop. There is work that continues to go behind it. So next time you update your plans, you're ready to integrate new challenges that have emerged. A unique opportunity to assess the progress that we have made and to discuss the bottlenecks to implement our NAPs as well as way forward. We share our solidarity with all the vulnerable countries when it comes to formulation and implementation of the NAPs. এবারের সম্মেলনে অভিযোজন সক্ষমতা বিবেচনায় জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়ন হলে শুধু বাংলাদেশ নয়, বরং সরাসরি উপকৃত হবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশগুলো। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ৭ই জানুয়ারির ভোটে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি উপজেলা নির্বাচনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। নির্বাচনী সংঘাত বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভোটকে উৎসব মুখর করার আহ্বান জানালেন তিনি। সোমা ইসলামের রিপোর্ট। ইসি আগেই বলেছে ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের চেয়ে ৮ই মে থেকে শুরু হতে যাওয়া ৪ ধাপের উপজেলা নির্বাচন আরও ভালো হবে। সেই উদ্দেশ্য পূরণ করতে মাঠ প্রশাসনের শীর্ষ ব্যক্তিসহ পুলিশ প্রধানের সঙ্গে বেলা ১১টা থেকে প্রায় ৪ ঘণ্টার বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সিইসি বললেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলা ভোটকে সুষ্ঠু করতে না পারলে ৭ জানুয়ারির ভোটের ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত ৭ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে। এই জন্য আপনাদের বিভাগীয় প্রধান যারা আছেন, মাননীয় সচিববৃন্দরাও আছেন, পুলিশের মহাপরিদর্শক মহোদয় আছেন, তারাও আজকে উপস্থিত আছেন, তারাও বক্তব্য রাখবেন। ৮ই মে প্রথম দফায় ভোট হবে প্রায় ১৫০ উপজেলায়। ভোটের আগে ও পরে যেন কোনো নির্বাচনী সহিংসতা না হয়, সেজন্য সেসব বন্ধে মাঠ প্রশাসনকে কঠোর এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিইসি। নির্বাচনে কিছুটা আবেগ অনুভূতির কারণে আমাদের দেশের নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলোর জন্য না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। ইসি আশা করছে প্রতিযোগিতাপূর্ণ উপজেলা নির্বাচনে নামে বেনামে একাধিক প্রার্থী থাকায় ভোট উৎসব মুখর হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের নবম সিজনের সমাপনী অনুষ্ঠান শুক্রবার। মর্যাদাপূর্ণ এই আয়োজনে জুরি স্পেশাল ও আজীবন সম্মাননা সহ অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১১টি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পরাগ আজিমের রিপোর্ট। স্বনামধন্য প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে এবার নবমবারের মতো দেয়া হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড। বাংলাদেশের সামগ্রিক কৃষিখাতের জন্য মর্যাদাপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য কৃষিতে স্বপ্নদর্শী গবেষক, উদ্ভাবক, উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের স্বীকৃতি দেওয়া। রাজধানীর একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। যে বিজয়ীদেরকে পেয়েছি সাথে থেকে অসম্ভব এফেক্টিভ এবং ইনোভেটিভ ফার্মার এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন যারা রেকগনাইজ হচ্ছে তারাও কিন্তু খুব ইম্প্যাক্টফুল কাজ করছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে। সো কৃষি খাতে যারা অবদান রাখছে তারা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষি খাতে অবদান স্বরূপ আমাদের যারা কৃষি খাতে ইম্প্যাক্টফুল কাজ করছে তাদেরকে রেকগনাইজ করতে পেরে আমরা নিজেরাও আসলে পরিপূর্ণতা লাভ করছি। ১১টি ক্যাটাগরির মধ্যে রয়েছে বছরের সেরা কৃষক পুরুষ, বছরের সেরা কৃষক নারী, সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ, সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী, পরিবর্তনের নায়ক, সেরা জলবায়ু অভিযোজক, সেরা কৃষি সাংবাদিক, জুরি স্পেশাল, সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন,
এবং সেরা কৃষি প্রতিষ্ঠান রপ্তানি। এছাড়া থাকছে আজীবন সম্মাননা। বাংলাদেশের কৃষির পথ পরিক্রমার পরিবর্তন করছে আমূল। এখন কৃষক বলতে আমরা শুধু ধান পাট চাষ করার মধ্যে সীমাবদ্ধ নয়, কৃষক উদ্যোক্তা হয়েছে। হ্যাঁ, কারণ নূতন প্রজন্মের হাত দিয়ে কৃষির এই উদ্যোগগুলো সৃষ্টি হচ্ছে। এই মানুষগুলো কৃষিকে আগামীতে পরিচালিত করার জন্য একটা রোল মডেল হিসেবে থাকবে, কারণ বাছাই করা এরা যে ইনোভেশন করেছে, বাছাই করা একটা ইনোভেশন। যিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন, তার বিগত সময়ের কর্ম পরিকল্পনা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সেই রকমভাবে পাচ্ছেন। যিনি শ্রেষ্ঠ কৃষক হিসেবে আসছেন, পুরুষ হিসেবে, মহিলা হিসেবে, যে মানে ক্লাইমেট চেঞ্জের অভিযোজক হিসেবে আসছেন, সব কিছু মিলিয়ে এটা তার জন্যে, তার ব্যক্তি জীবনের জন্য যেমন মর্যাদা আনবে, আগামীর কৃষি বিনির্মাণের জন্য তার এই কন্ট্রিবিউশনটা আগামীতে অনেক কাজে দেবে। 4 শতাধিক আবেদনের ভেতর থেকে বাছাই শেষে জুরি বোর্ড 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এমপি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রং বেরঙের পাখির উপস্থিতি, তাদের সুরেলের ডাক প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে। আর এসব পাখির নামকরণেও আছে নান্দনিকতার ছোঁয়া। বাংলাদেশে বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলার নামে। বাংলার নামে পাখি নিয়ে দেখুন শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। পাখি প্রকৃতির অলংকার। বৈচিত্র্যময় রঙের পাখি যেমন বাংলার প্রকৃতিকে রঙিন করে তুলেছে, তেমনি এসব পাখির সুরেলা ডাকে প্রকৃতিতে এক মোহনীয় আবহ সৃষ্টি করে। দেশ বা অঞ্চল ভেদে প্রতিটি পাখির রয়েছে ভিন্ন ভিন্ন নাম। পাখির নামের ক্ষেত্রে এমন বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলার নামে। এসব পাখির মধ্যে আছে বাংলা বুলবুলি, বাংলা নীলকান্ত, পাতি মাছরাঙা, বাংলা শকুন, বাংলা ঘাস পাখি, বাংলা কুবো, বাংলা টিকি পাঞ্চিল, বাংলা কাঠঠোকরা, বাংলা রাঙাচাগা, বাংলা বাবুই, লালটুপি ছাতারে, বাংলা ডাহর, দাগি নাটাবটের সহ বেশ কিছু পাখি। এসব পাখির বেশিরভাগই আমাদের প্রকৃতিতে সচরাচর দেখা যায়। কিছু প্রজাতি বেশ দুর্লভ। স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এসব পাখির বৈজ্ঞানিক নামকরণে বাংলার নাম যুক্ত করা হয়েছে। অন্যান্য পাখির মতো এই পাখিগুলো বিভিন্নভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। তবে প্রতিবেশ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সত্ত্বেও বাংলার এই পাখিগুলো বর্তমানে বিপন্ন। উপযুক্ত আবাসস্থল ও খাদ্যের অভাব, দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে আছে এসব পাখি। তাই বাংলার নামে এসব পাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি পাখির জন্য হুমকি হয় এমন কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। মিশু। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে তাহমিনার কাছে। মিশু, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। বুয়েট আলামনাইয়ের উদ্যোগে তৃতীয় ডক্টর জে.আর.সি. স্মারক বক্তৃতা হয়েছে। সন্ধ্যায় আইএবি সেন্টারে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজন করে। জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থাপত্য ক্ষেত্রে আলোকিত ব্যক্তি, পেশাদার ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে আলোর পথযাত্রী নামে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত স্থপতি ও ইউনেস্কো চেয়ার অধ্যাপক অ্যানা হেরিং সহ বুয়েটের অধ্যাপকবৃন্দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনেক তথ্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি মানানসই নয়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বলেও দাবি করেন তিনি। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ নিরাপদ অঞ্চল রাফায় অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এজন্য রাফা থেকে 5 কিলোমিটার দূরে তাঁবু গেড়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 43 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতাল চত্বরে পৃথক 3টি গণকবর থেকে 392 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 20 জনকে জীবন্ত কবর দেয়া হয়েছিল বলে জানিয়েছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা। সুব্রত গাইনের রিপোর্ট। বৈশ্বিক চাপ উপেক্ষা করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় পুরোদমে হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। এজন্য রাফা থেকে 5 কিলোমিটার দূরে খান ইউনিস শহরে তাঁবু গেড়েছে ইসরায়েলি সেনারা। এদিকে রাফায় থাকা ফিলিস্তিনিদের ওই অঞ্চল ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, রাফায় হামলা চালাতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী, তবে কবে হামলা চালানো হবে তা উল্লেখ করেননি তিনি। মিশরের সীমান্তবর্তী অঞ্চল রাফায় বর্তমানে 13 লাখ ফিলিস্তিনি রয়েছেন। 6 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে রাফায় আশ্রয় নেয় তারা। তাই রাফায় হামলা না চালাতে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। Let's be clear, the intentional killing of civilians, detainees and others who are hors de combat is a war crime. এদিকে গাজার নাসের হাসপাতালে পৃথক 3টি গণকবর থেকে 392 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গণকবর থেকে উদ্ধার করা মরদেহের 85% পরিচয় শনাক্ত করা যায়নি। মাত্র 65টি মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। গাজার নাসের ও আল শিফা হাসপাতালে গণকবরের সন্ধান পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সুব্রত গাইন, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজকুমার, ওমর ও দেয়ালের দেশ সহ ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা 11টি। এর মাঝে বেশ কয়েকটি সিনেমা চলছে বিদেশের মাটিতেও। আগামীতে বিদেশে প্রদর্শিত হতে যাচ্ছে আরও কয়েকটি চলচ্চিত্র। বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাসরিন। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার মাঝে সবার আগে বিদেশে প্রদর্শিত রাজকুমার সিনেমাটি গত 19 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডার 70টিরও বেশি সিনেমা হলে চলছে। এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি অভিনেত্রী রাষ্ট্রে 28 এপ্রিল সুইডেনে এবং 10 মে কানাডার সিনেমা হলে দেখানো হবে। ঈদ উল ফিতরের আরেক সিনেমা দেয়ালের দেশ আগামী 3 মে অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, স্বাগতা সহ অনেকে। ঈদে মুক্তি পাওয়া সিনেমার মাঝে জনপ্রিয়তার শীর্ষে সাকিব খানের রাজকুমার। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। 36 বছরের আক্ষেপ গুছিয়ে 2022 সালে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন। একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ। এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ। অবিস্মরণীয় এই বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং ডকুফিল্ম, যার মধ্যে আলোচিত স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম মুচাচোস। গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই ছবি সেখানকার দর্শকদের দারুণ সাড়া ফেলেছে। আর্জেন্টিনার হলগুলোতে ইতিহাসের সবচাইতে বেশি দর্শক এটি দেখেছে বলে জানা গেছে। ছবিটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য এনেছে স্টার সিনেপ্লেক্স। স্প্যানিশ পরিচালক জেসাস ব্রাসেরাস নির্মাণ করেছেন 100 মিনিট দৈর্ঘ্যের এই ডকুফিল্ম। শুক্রবার থেকে চলবে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে।
পূবালী ব্যাংক কৃষি সংবাদ। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামে চরাঞ্চলের চিত্র বদলে দিচ্ছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণ এবং উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে একদিকে যেমন সচ্ছল হচ্ছেন কৃষক, আরেকদিকে চরাঞ্চলের বালুময় জমি ভরে উঠছে সবুজ ফসলে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার চর রয়েছে 400-রও বেশি। একসময় এসব চরে ধুধু বালু ছাড়া কিছুই ছিল না। এখন নানা ফসলে ভরে উঠেছে এসব চর। বর্ষা মৌসুমের 3 মাস ছাড়া বাকি 9 মাস এখানে বাদাম, ডাল, তেল জাতীয় ফসল, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, পটল, করলা ও আলুসহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে সারা বছরের খাদ্য চাহিদা মেটাচ্ছেন চাষিরা। বন্যা যখন শেষ হয়ে যায় তখন আমরা আলু, গম, ভুট্টে, তারপরে বাদাম, বেগুন এগুলি চাষ করি। 6 মাস চলা যায় আর কি। তারপর আবার বন্যা আসে, ফির বন্যা শুকিয়ে পর ফির আবার এই ধরনের ধান বা ওই উটকে বা নানান ধরনের সবজি চাষ হয়। শাকসবজি যা কিছু আবাদ করি আমরা এর উপরে নির্ভর করে চলি। বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে কুড়িগ্রাম জেলা। ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নামার সাথে সাথে বালু সরিয়ে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়। সেই থেকে সমবায় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ ও সার ব্যবহার করে বাড়ানো হয়েছে ফসলের নিবিড়তা ও উৎপাদন। সবাই মিলি পটল আবাদ করতেছি, এই পটলটা সারা দেশে চলে যায়। পেঁয়াজ, রসুন, পটল এগুলো দিয়ে কোনোভাবে আর কি চালা যায়। আমাদের যে বালুবাড়ি এখানে তো কোনো আবাদ হয় না, কিন্তু এই করলা, পটল আর বেগুনের উপর আমার নির্ভরশীল। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 450-রও বেশি চরের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে। এতে খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছে পরিবেশে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে, নতুন নতুন যে জাতগুলো আছে এসব ফসলে, সেগুলো সম্প্রসারণে কৃষকদেরকে সহযোগিতা করছে। চরাঞ্চলের কৃষক বলছেন উন্নত বীজ সরবরাহের পাশাপাশি অন্যান্য সহায়তা পাওয়া গেলে চরে উৎপাদিত ফসলের মাধ্যমে বদলে যাবে গোটা কুড়িগ্রামের কৃষিচিত্র। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। বাঁশফুল থেকে সংগ্রহ করা হচ্ছে চাল, আর এই চালেই তৈরি হচ্ছে ভাত, পোলাও, পায়েস, খিচুড়ি, রুটি সহ মজাদার খাবার। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনাজপুরে। বাঁশের বীজ হুবহু ধানের মতো হয় এই চাল খাওয়ার উপযোগী, পুষ্টি সমৃদ্ধ এবং এতে ঔষধি গুণাগুণ রয়েছে। তবে নির্বিচারে চাল সংগ্রহ করা হলে এই প্রজাতির বাঁশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। শাহ আলম শাহীর রিপোর্ট। জবুথবু অসংখ্য বাঁশ ছাড়, ঝরে পড়েছে লালচে শুকনো পাতা। বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সদৃশ্য দানাদার ফল। সেই ফল সংগ্রহ করে রোদে শুকিয়ে মাড়াইয়ের মাধ্যমে বের করা হচ্ছে চাল। রান্না হচ্ছে ভাত, পোলাও, পায়েস, খিচুড়ি, রুটি সহ বিভিন্ন ধরনের খাবার। খিচুড়ি খাইছি একদিন, আরো হাফ কেজি চাউল নিয়ে থুইছি। সিদ্ধ করলো, করার পর চাল হলো, চাল হওয়ার পর এটা আবার গুঁড়া করে টরে আবার রুটিও খাচ্ছি আমরা। ভাত রান্না করে খাওয়া যাবে, আবার আটা হবে, আটা রুটি করে খাওয়া যাবে। বিষয়টি প্রথমে তোলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্রমজীবী যুবক সঞ্জু রায়। মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারিনি। সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম, প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু। ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটতে চলে আসে চাউল নিতে, আর কি চাউল নেওয়ার জন্য ছিঁড়ে ছুটতে চলে আসেন আমাদের বাসায়। নিয়ে আসে কেউ 2 কেজি, 1 কেজি, 4 কেজি, 3 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত আমার বাচ্চা চাউল লেগে যেত। তবে ওই এলাকায় প্রথম বাঁশফুলের বীজ থেকে চাল উৎপাদন করেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী সম্প্রদায়ের জোসেফ মুর্মু। মায়ের বিয়ে এখন এই চাল দিয়ে হয়েছে, এখন আত্মীয় স্বজনক দিই, আরাও খাই। দীর্ঘদিন ধরেই বেড়া জাতের বাঁশফুলের বীজ থেকে চাল সংগ্রহ করছেন ফুলবাড়ী উপজেলার এলুবাড়ি ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা। কোনো বোঝার উপায় নাই যে বাঁশের চাল, সেম চাল। সেজন্য আমি কালকে আমার মাকে বলছি যে পায়েস রান্না করার জন্য। পায়েস রান্না করে কালকে রাত্রে খাইছি আমরা, অনেক সুন্দর।
চাল উৎপাদনের এমন ঘটনাকে বিরল উল্লেখ করে এ নিয়ে গবেষণায় জোর দিয়েছে কৃষি বিভাগ। এই চাল দেখতে হুবহু ধানের মতোই, এটা খাওয়ার উপযোগী, ধানের মতোই। এই চাল পুষ্টি সমৃদ্ধ, সেখানকার লোকজন এটা খাচ্ছে। এটি হয়ে থাকে সাধারণত 50-60 বছর বা তারও বেশি সময় পর পর অনেক বাঁশঝাড়ে ফুল দেখা যায়, সেই ফুল থেকে এটি হয়। তবে সচরাচর যেহেতু হয় না, তাই সাধারণ মানুষ এটি সবসময় চোখে দেখেও না। এ ধরনের বাঁশের জাত টিকিয়ে রাখতে বীজ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ পরিবেশবিদদের। আমরা যদি সব বাঁশের বীজ খেয়ে ফেলি তাহলে বাঁশ বংশবিস্তার করতে পারবে না, পরবর্তীতে এই বাঁশ বিলুপ্ত হয়ে যেতে পারে। কাজেই প্রশাসনের উচিত বাঁশের সব বীজ সংরক্ষণ করে বন বিভাগের মাধ্যমে চারা উত্তোলন করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। বর্তমানে দেশে 40 প্রজাতির বাঁশ রয়েছে। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। সংবাদের সঙ্গে নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। টাঙ্গাইল শাড়ি, রংপুরের হাড়িভাঙা আম, গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মন্ডা সহ নতুন 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ মোট 31টি পণ্যের জিআই সনদ পেল। আরও 500 পণ্য জিআই সনদের আবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। সনদ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, এই পণ্যগুলো হাজার বছরের ঐতিহ্য, ইচ্ছে করলেই নকল করা যাবে না। রাজধানীর কদমতলা ওয়াসা রোডে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন এবং শিশুদের চকলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়। 7 দিনের কর্মসূচির উদ্বোধনীতে ছিলেন স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক, প্রখ্যাত গায়ক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই কর্মসূচি 30 এপ্রিল পর্যন্ত চলবে। তীব্র তাপপ্রবাহ থেকে দেশবাসীকে রক্ষায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তেগফার হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের তত্ত্বাবধানে রাজধানীর লালবাগের শহীদ হাজী আব্দুল আলিম মাঠে এই নামাজে এলাকাবাসী অংশ নেয়। পরে বিশেষ মোনাজাতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে ঈদ ও নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এমপি। সে সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একটি সুন্দর জাতি গঠনে সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সকল আন্দোলন সংগ্রামী, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে, জঙ্গিবাদী গোষ্ঠী বিপক্ষে সাংবাদিক বন্ধুরা যে সাহসী বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, কখনো কখনো আমরা আশ্চর্য না, বিস্মিত। আমাদের রাজনীতির পরিসীমার বাইরে যেও আপনাদের যে অনন্য অবদান, সেটা আমরা শ্রদ্ধার সাথে দেখি। নিউ ইয়র্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। জ্যাকসন হাইটসের শেফস মহল রেস্টুরেন্টে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব APBCর মতবিনিময় সভায় ছিলেন প্রবাসের আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকরা। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সভায় 21 পদকপ্রাপ্ত লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি, যমুনা টিভির CEO ফাইম আহমেদ, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পক্ষে হেড অফ চ্যান্সেরি ইশরাত জাহান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ABPCর সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান। যে চেতনা নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়া, সেই চেতনাটাকে খুঁজে পাওয়া এখন অনেক কঠিন হয়ে গেছে।
বাংলাদেশে একটানা আওয়ামী লীগ 15 বছরের বেশি সময় ক্ষমতায়, কিন্তু আমাদের আরো অনেক কিছু করার কথা ছিল। কানাডার আলবার্টার ডেপুটি প্রিমিয়ার এবং পাবলিক সেফটি ও ইমার্জেন্সি সার্ভিসেস মিনিস্টার মাইক এলিসের সাথে বিভিন্ন কমিউনিটির সাংবাদিকদের ভার্চুয়াল আলোচনা হয়েছে। এই সময় কানাডার রাস্তায় নিরাপদে চলাচল, কমিউনিটির অপরাধ এবং জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়। সেই সময় সাংবাদিকরা গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর কথা তুলে শিক্ষার্থীদের জন্য নিরাপদে রাস্তায় চলাচল এবং জনসচেতনতা সৃষ্টিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দেশে টেকসই পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে বিশ্বের বৃহত্তম পয়ঃনিষ্কাশন শোধনাগার নির্মাণকারী জাপানি প্রতিষ্ঠান ডাইকে এক্সিস বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। জাপানের বিনিয়োগের মাধ্যমে ডাইকে এক্সিস দেশে স্থানীয়ভাবে পয়ঃনিষ্কাশন শোধনাগার বা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডাইকে এক্সিস বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা এসব তথ্য জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম উবায়দুল মুক্তাদির চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ডাইকে এক্সিস চেয়ারম্যান হিরোশি ওগেম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদে এরই সঙ্গে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরে এলাম খেলার খবর নিয়ে।